আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আমাদের এই মুক্ত পাঠের এই শিক্ষাদান পর্বের আজকে আমি তোমাদের পড়াবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের সেমিস্টার 1-এর টপিক ভালভুলার হার্ট ডিজিজ। সাথে আছি আমি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া। চলো আজ আমরা এনজয় করি আজকের টপিক ভালভুলার হার্ট ডিজিজ। আমরা আজকে পড়ছি ভালভুলার হার্ট ডিজিজ। এটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তৃতীয় বর্ষের সেমিস্টার 1-এর একটা টপিক নিয়ে। আর আজকের এই লেকচার প্রেজেন্টেশনে আসি আমি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া। তো আজকের আমাদের এই অনলাইন ক্লাস করার পর আমরা কি শিখব? আমরা এই অনলাইন ক্লাস করার পরে আমরা শিখতে পারবো ডিফাইন দ্য ভালভুলার হার্ট ডিজিজ, ডিসক্রাইব দ্য সাম টার্মস রিলেটেড ভালভুলার হার্ট ডিজিজ, এক্সপ্লেন দ্য ইটিওলজি অফ ভালভুলার হার্ট ডিজিজ, describe the clinical features of mitral stenosis and mitral regurgitations, and সর্বশেষ আমরা আরও জানতে পারবো যে নার্সিং ম্যানেজমেন্ট অফ ভালভুলার হার্ট ডিজিজ। তো আমরা প্রথমে জানি ভালভুলার হার্ট ডিজিজটা কি। ভালভুলার হার্ট ডিজিজ, আমরা হার্টের মধ্যে ভালভ জানি না। আমরা ফার্স্ট ইয়ারের মধ্যে হার্টের অ্যানাটমি ফিজিওলজি পড়েছি, সেখানে আমরা ভালভ পড়েছি। হার্টের ভালভ কয়টা? চারটা ভালভ থাকে। এই ভালভগুলোর কিন্তু একটা কাজ আছে, তাই না? এই হার্ট যে আমাদের রক্তকে পাম্প করছে, সমস্ত শরীরে যাচ্ছে এবং সমস্ত শরীর থেকে রক্তগুলো আবার হার্টে আসছে। তো এক চেম্বার থেকে আরেক চেম্বার, এক চেম্বার থেকে আরেক চেম্বার, আরেক চেম্বার হতে আরেকটা ব্লাড ভেসেলে এই যে তাদের পদচারণা, এই পদচারণার মুখে মুখে একটা করে ভালভ থাকে, যে ভালভগুলো আমাদের হার্টের মধ্যে রক্ত ঢুকতে এবং হার্ট থেকে রক্তগুলো আমাদের সমস্ত শরীরে পৌঁছে দেওয়ার জন্য সে নিয়ন্ত্রণ রক্ষা করে। হ্যাঁ, এখন এই ভালভগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় অথবা সঠিকভাবে কাজ না করে, কারণ এই ভালভগুলির মধ্যে তোমরা অবশ্যই ফিজিওলজির মধ্যে দেখেছো, অ্যানাটমির মধ্যে দেখেছো যে হার্টের কিছু কিছু ভালভ রক্ত এক চেম্বার থেকে আরেক চেম্বারে যাওয়ার সময় সে ওপেন হচ্ছে, আবার যখন এক চেম্বার কন্ট্রাকশন করছে অন্য চেম্বারের বাল্বটা ক্লোজ হয়ে যাচ্ছে। দুটা কথা আমি বললাম, একটা ওপেন হয়ে যাচ্ছে আরেকটা ক্লোজ হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে এই হার্টের ভালভের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সে ওই যে ওপেন হওয়ার কথা সে সঠিকভাবে ওপেন হতে পারবে না, অথবা অন্য যে ভালভ ক্লোজ হওয়ার কথা সেই ভালভগুলো সঠিকভাবে ক্লোজ হতে পারবে না। এই সমস্যার কারণে ভালভের যে এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটাকে আমরা বলি ভালভুলার হার্ট ডিজিজ। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? আচ্ছা, তাহলে আমাদের স্লাইডে কি বলছে একটু দেখি আমরা। আমাদের স্লাইডে যে ভালভুলার হার্ট ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই ড্যামেজ or defect in one of the four হার্টের ভালভ, হার্ট ভালভস। আমরা বললাম এই চারটা ভালভের মধ্যে যে কোনো একটা ভালভ অথবা দু তিনটা ভালভ, একের অধিক ভালভও হতে পারে। যেমন কি ভালভ আছে? মাইট্রাল ভালভ আছে, অ্যাওর্টিক ভালভ আছে, ট্রাইকাসপিড ভালভ আছে, পালমোনারি ভালভ আছে, তাই না? মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ কন্ট্রোল দ্য ফ্লো অফ ব্লাড বিটুইন দ্য অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকেল, আপার অ্যান্ড লোয়ার চেম্বার অফ দ্য হার্ট। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই ভালভগুলির সমস্যা হলেই তখন সেটাকে আমরা বলবো ভালভুলার হার্ট ডিজিজ। ডেফিনেশনে আমার কি বলছে? ডেফিনেশনে বলছে ভালভুলার হার্ট ডিজিজ ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য ভালভস আর নট অ্যাবল টু ওপেন অর ক্লোজ ফুললি। দেখো, আমি কিন্তু প্রথমে এক কথাটা বলছিলাম যে আমাদের হার্টের মধ্যে যে ভালভ আছে, কিছু ভালভ ওপেন হয় এক চেম্বার থেকে রক্ত আরেক চেম্বার যাওয়ার জন্য, আবার হার্ট যখন ওই চেম্বার কন্ট্রাকশন করে তখন অন্য ভালভ বন্ধ হয়ে যায়, যাতে সেটা আবার এই উল্টা
রক্তটা আবার ওইখানে চলে না যায়, ঠিক আছে, রিয়াজিটেশন না হয়, ঠিক আছে। হ্যাঁ, এই যে অবস্থা তাকেই বলা হয় ভালভুলার হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ। তো আমি ভালভুলার হার্ট ডিজিজ বলতে আমি বলছি কি, যদি সঠিকভাবে ওপেন না হয়, আরেকটা কি বললাম, সঠিকভাবে ক্লোজ না হয়। তো এই অবস্থাটাকে দেখো, একটু খেয়াল করে দেখো, when the heart valve do not open completely, a condition is called stenosis. যে ভালভটা আমার সঠিক ওপেন হওয়ার কথা, সেই ভালভটা যদি সঠিকভাবে ওপেন হতে না পারলো, এই কন্ডিশনটাকে বলবো আমরা স্টেনোসিস। আমি আবারও বলছি, যে ভালভটা হার্টের সঠিকভাবে ওপেন হওয়ার কথা কিন্তু সে সঠিকভাবে সম্পূর্ণ ওপেন হতে পারলো না, তখন সেটাকে বলবো আমরা স্টেনোসিস। আবার যে ভালভটা, হার্টের যে ভালভগুলো ক্লোজ হওয়ার কথা, সেটা সঠিকভাবে ক্লোজ হতে পারলো না, সঠিকভাবে ক্লোজ হতে পারলো না। এই ক্লোজ হতে না পাওয়ার জন্য তখন কি হবে, এক চেম্বার থেকে রক্তটা আরেক চেম্বারে চলে যেতে পারে। যেমন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেলের মাঝামাঝি আমাদের আমরা বলছিলাম কি একটা ট্রাইকাসপিড ভালভ থাকে, তাই না, ভালভ থাকে। এই ভালভটা দুইটা চেম্বারের মধ্যে আমাদের রক্ত এই চেম্বার থেকে ওই চেম্বার থেকে সে এটাকে নিয়ন্ত্রণ করছে। এখন নিচের রাইট সাইডের নিচের রাইট ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে রক্তটাকে পালমোনারিতে পৌঁছায় দেওয়ার কথা, সেই সময়ে যদি এই ট্রাইকাসপিড ভালভটা যদি সঠিকভাবে ক্লোজ না হয়, তখন কি হবে, রক্তটা আবার উল্টা দিকে চলে যাবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের রাইট সাইডের যে চেম্বারটা আছে, চেম্বারটার নাম হচ্ছে কি রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেলের উপরে আসছে রাইট অ্যাট্রিয়াম। তো রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেল একটু খেয়াল করে দেখো, আমাদের রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল দুইটা চেম্বার, তাই না। এই দুইটা চেম্বারের মাঝামাঝিতে কিন্তু একটা কি আছে, একটা ভালভ আছে, যে ভালভটাকে আমরা বলি কি ট্রাইকাসপিড ভালভ। এখন এই চেম্বারটা যখন আমাকে কন্ট্যাক্ট করলে এই রক্তটা কোথায় যাচ্ছে, দুই লাঙে চলে যাচ্ছে, দুই দিকে লাঙে চলে যাওয়ার কথা। কিন্তু যখন এটা কন্ট্যাক্ট করে এই যে ট্রাইকাসপিড ভালভটা, তখন তো ক্লোজ হওয়ার কথা। যদি সে ক্লোজ হতে ঠিকমতো না পারলো, তখন কি সমস্যা হবে, রক্তটা এই লাঙে না গিয়ে রক্তটা আবার রিভার্স করবে, উপরের দিকে চলে আসবে। যে রক্তটা কিন্তু আসছিল এখানে, কথাটা বুঝতে পারছো? তাহলে এই ভালভটা কিন্তু সঠিকভাবে সে কি হতে পারছে না, ক্লোজ হতে পারছে না। যদি ক্লোজ হতে না পারে, তাহলে সেটাকে বলবো রিজার্জিটেশন। এখন কোন ভালভটা ক্লোজ হতে পারছে না, ট্রাইকাসপিড ভালভ, তাহলে কি হবে, এটা ট্রাইকাসপিড রিজার্জিটেশন। আবার এইখানে এই যে ভালভটা আছে, এই ভালভটার নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এখন মাইট্রাল ভালভটা যদি সঠিকভাবে ক্লোজ হতে না পারলো, সেটাকে আমরা বলবো কি মাইট্রাল রিজার্জিটেশন। আর এই ভালভটা সঠিকভাবে সে ওপেন হওয়ার কথা, সঠিকভাবে সে ওপেন হতে পারলো না। সঠিকভাবে ওপেন না হওয়ার কারণে আমরা কি বলি জানো, স্টেনোসিস, অর্থাৎ ট্রাইকাসপিড স্টেনোসিস। আবার এই মাইট্রাল ভালভ যদি সঠিকভাবে ওপেন হতে না পারে, তখন সেটাকে বলি মাইট্রাল স্টেনোসিস। আমি কিন্তু দুইটা টার্ম ব্যবহার করছিলাম ভালভের। একটা ভালভের কাজ আমি দুই রকমের বলছিলাম, যে ওপেন হওয়া এবং ক্লোজ হওয়া। ভালভ তার সঠিকভাবে এতটুকু ওপেন হওয়ার কথা, কিন্তু সে ওপেন হতে পারছে না, এতটুকু ওপেন হচ্ছে বা অর্ধেক হচ্ছে, তাই না, এটাকে বলা স্টেনোসিস। যে ভালভ ওপেন হতে পারছে না, সেই ভালভের নাম অনুযায়ী আমাদের স্টেনোসিস হবে। যখন এই যে মাইট্রাল ভালভ, সে সঠিকভাবে ওপেন হতে পারছে না, তাহলে মাইট্রাল স্টেনোসিস। আবার এই মাইট্রাল ভালভ যদি সঠিকভাবে ক্লোজ হতে পারছে না, তখন সেটাকে বলবো আমরা মাইট্রাল রিজার্জিটেশন। আবার এই যে অ্যাওর্টিক ভালভ, এই অ্যাওর্টিক ভালভ যদি সঠিকভাবে ওপেন হতে পারলো না, তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস। আবার এই অ্যাওর্টিক ভালভ যদি সঠিকভাবে
ক্লোজ হতে পারলো না, ক্লোজ হচ্ছে না, তখন বলবো আমরা অ্যাওর্টিক রিজার্জিটেশন। ক্লিয়ার? তাহলে আমি দুইটা টার্ম আমরা এখানে ব্যবহার করেছি, স্টেনোসিস অ্যান্ড রিজার্জিটেশনস। সঠিকভাবে ওপেন হতে না পারলে স্টেনোসিস, আর সঠিকভাবে ক্লোজ হতে যদি না পারে ভালভ, তখন সেটাকে বলি আমরা রিজার্জিটেশন। এখন যে ভালভ ওপেন হতে পারলো না সঠিকভাবে, ওই ভালভের নাম অনুসারে বলতে হবে ওই ভালভ স্টেনোসিস। আবার যে ভালভ ক্লোজ হতে পারলো না সেই ভালভের নাম অনুযায়ী আমরা বলবো ওই ভালভ রিজার্জিটেশন। সাপোজ আমরা দুইটা ভালভের কথা বলছিলাম, অথবা এই যে এখানে একটা ভালভ আছে, এটাকে পালমোনারি ভালভ বলা হয়। কি বলে? পালমোনারি ভালভ। এখন এই ভালভ যদি সঠিকভাবে ওপেন হতে পারলো না, তখন সেটাকে আমরা কি বলবো? পালমোনারি স্টেনোসিস। গুড। আবার এই পালমোনারি ভালভ যদি সঠিকভাবে ক্লোজ হতে পারলো না, তখন সেটাকে আমরা কি বলবো? পালমোনারি রিজার্জিটেশনস। ওকে, আমরা বুঝতে পারছি যে ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে আমাদের যে চারটা ভালভ আছে, একটা ভালভ, দুইটা ভালভ, হ্যাঁ, ট্রাইকাসপিড, বাইকাসপিড। এই বাইকাসপিড ভালভটার আরেকটা নাম হচ্ছে গিয়ে মাইট্রাল ভালভ। তারপরে এই যে এখান থেকে রক্তটা যাচ্ছে লাংয়ে যাচ্ছে, হ্যাঁ, পালমোনারি আর্টারি দিয়ে, তাহলে এটা পালমোনারি ভালভ, আর এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম স্টেনোসিস কি, রিজার্জিটেশন। আমরা আরেকটু পরিষ্কার হব যে আমরা এই স্টেনোসিস এবং রিজার্জিটেশন, দেখো এখানে একটা পালমোনারি ভালভকে আমরা দেখাচ্ছি। এই পালমোনারি ভালভটা এরকমের ওপেন হওয়ার কথা, যখন সে ওপেন হবে এরকমের ওপেন হবে। দেখো 3 কোণাচাভাবে সে ওপেন, কত বড় ওপেন হয়েছে। কিন্তু এই ভালভটা দেখো এখানে কি ওপেন হতে পারছে? অল্প একটু ওপেন হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? ওপেন হতে সমস্যা। হ্যাঁ, ডিফিকাল্ট টু ওপেন, ডাজ নট ওপেন প্রপারলি, এটাকে বলি আমরা স্টেনোসিস। এখন যে ভালভটা সঠিকভাবে ওপেন হচ্ছে না, ওই ভালভের নাম, যে এটা পালমোনারি ভালভ, এটা পালমোনারি স্টেনোসিস। আবার সেম কথাটা আমি এদিকে দেখাই, এখানে অ্যাওর্টিক ভালভের কথা দেখাই আমি। অ্যাওর্টিক ভালভটা এখন একটু খেয়াল করে দেখো, নর্মালি যখন ক্লোজ হবে অ্যাওর্টিক ভালভটা এরকমের ক্লোজ হয়ে যাবে, তাই না? এরকমের ক্লোজ হয়ে যাবে। আবার যদি কোনো কারণে এটা সঠিকভাবে ক্লোজ হতে পারলো না, ক্লোজ না হলে কি হবে? এই রক্তটা কিন্তু আবার রিভার্স করবে, তাই না? ক্লোজ হতে পারলো না, তাহলে সঠিকভাবে যদি ক্লোজ হতে না পারে সেটাকে বলছিলাম রিজার্জিটেশন। এখন কোন ভালভটা ঠিকমতো ক্লোজ হতে পারছে না, কোন ভালভটা ক্লোজ হতে পারছে না, সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে এটাকে বলবো আমরা অ্যাওর্টিক রিজার্জিটেশন। ক্লিয়ার? আমরা এতক্ষণে জানলাম স্টেনোসিস অ্যান্ড রিজার্জিটেশন দুইটা সম্পর্কে। এখন আমরা জানবো এটিওলজি অফ দ্য ভালভুলার হার্ট ডিজিজ। আমরা এতক্ষণ আমরা মোটামুটিভাবে জেনেই গেছি স্টেনোসিস কোনটা, রিজার্জিটেশন কোনটা, তাই না? আচ্ছা, এখন ইটিওলজি কারণগুলো আমরা জানি। মাইট্রাল স্টেনোসিসটা কেন হবে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই যে টার্মগুলি আছে এই টার্মগুলি আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি অ্যানাটমি ফিজিওলজিতে, সেকেন্ড ইয়ারও আমরা কিছু সাবজেক্ট টপিকের সাথে রিলেটেড ছিল সেটাও আমরা পড়েছি, থার্ড ইয়ারে আমরা বিস্তারিত পড়তে যাচ্ছি। তাহলে মাইট্রাল স্টেনোসিস কী কারণে হচ্ছে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তারপরে ক্যালসিফিকেশন অফ দ্য ভালভ, লিফলেট, ওই যে ভালভের যে লিফলেটগুলো আছে পাতার মতো যেটা বন্ধ করতেছে, ঠিক আছে, সেটার মধ্যে ক্যালসিফিকেশন হয়ে শক্ত হয়ে যাচ্ছে, সেটা সঠিকভাবে কি হচ্ছে না, ওপেন হচ্ছে না, তাই না? এই জন্য, কারণ শক্ত হয়ে গেলে পাতাটা, ওই বাল্বটা কি বন্ধ হবে? হার্ড হয়ে গেলে সেটা সঠিকভাবে কি করতে পারবে না, ওপেন হতে পারবে না, ঠিক আছে। আর ওপেন হতে না পাওয়ার কারণে মাইট্রালের মধ্যে তখন মাইট্রাল স্টেনোসিস হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো মাইট্রাল রিজার্জিটেশনস, সেটাও দেখো মাইট্রাল ভালভ প্রলাপস যদি হয়ে যায়, করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তারপর অ্যাওর্টিক স্টেনোসিসটা কেন হচ্ছে? কনজেনিটাল ডিফেক্ট অফ দ্য অ্যাওর্টিক ভালভ, কনজেনিটাল ডিফেক্ট অফ দ্য অ্যাওর্টিক ভালভ। আমরা তোমাদের অ্যাওর্টিক ভালভ দেখাইছি কোনটা, তাই না? তার জন্মগতভাবে যে ডিফেক্ট, সে সঠিকভাবে তো ওপেন হতে পারবেই না। তারপর এর মধ্যে ক্যালসিফিকেশন পরে যদি ওই ক্যালসিয়াম জমে ওই জায়গাটা শক্ত হয়ে যায় ভালভ, সে কি সঠিকভাবে ওপেন হতে পারবে? হ্যাঁ, যেহেতু অ্যাওর্টিক ভালভে হচ্ছে,
সেটাকে বলবো আমরা অ্যাওরটিক স্টেনোসিস, তাই না? এই কারণে হচ্ছে। আবার অ্যাওরটিক রিজার্জিটেশনটা কেন হচ্ছে? ইনফেক্টিভ ডিসঅর্ডার সাচ এস রিউমেটিক ফিভার, সিবিলিস, ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস, এই কারণে আমাদের কি হতে পারে? ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে। তাহলে আমরা এতক্ষণে জানলাম যে এটিওলজি অফ দ্য ভালভুলার হার্ট ডিজিজ। এখন আমরা একটু ক্লিনিক্যাল ফিচারটা যা পড়ি, যে মেনলি আমরা দেখছি যে দুটা ভালভের কথা আমরা কেন বারবার করে বলছি, হ্যাঁ, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওরটিক স্টেনোসিস, কারণ হার্টের মধ্যে যে দুইটা ভালভ আছে এই দুইটা ভালভের প্রতি কিন্তু প্রেশার একটু বেশি পড়ে। তা আমরা একটু দেখে নেই মাইট্রাল ভালভ আর হচ্ছে অ্যাওরটিক ভালভ। কারণ এখানে দেখো চেম্বারের মধ্যে আমরা কিন্তু এই দুই রকমের চেম্বার আমরা জানি, একটা হচ্ছে রিসিভিং চেম্বার আর একটা হচ্ছে পাম্পিং চেম্বার। রিসিভিং চেম্বার অ্যান্ড পাম্পিং চেম্বার, কথাটা বুঝতে পারছো? কারণ আমাদের এই যে ভেন্ট্রিকেলটা পাম্প করে, এখান থেকে পাম্প করে রক্তটা আমাকে লাঙে পৌঁছায় দেয়, আবার এই যে লেফট ভেন্ট্রিকেলটা পাম্প করে অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীরে পৌঁছায় দেয়। তাহলে দুইটার মধ্যে কিন্তু একটা ফোর্স আছে। এই দুইটার মধ্যে সবচেয়ে ফোর্স কোনটাতে বেশি? দেখো, যে লেফট ভেন্ট্রিকেল সে কন্ট্যাক্ট করে রক্তকে এত জোরে কন্ট্যাক্ট করে একেবারে প্যারিফেরি পর্যন্ত, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, কত দূরে দূরে ব্লাড সার্কুলেশনগুলো আমাদের টিস্যুর মধ্যে পৌঁছাতে হয়, ঠিক আছে? তাহলে এই যে ভালভগুলা, এই ভালভগুলার মধ্যে কিন্তু চাপ বেশি পড়ে, আর বেশি চাপ পড়ার কারণে, প্রেশার পড়ার কারণে এই ভালভগুলো কিন্তু এফেক্টেড হয়। এগুলির মধ্যেই সবচেয়ে বেশি হয়। এই জন্য আমি এই দুইটা ভালভের কথা কিন্তু তোমাদেরকে বারবার আমি বলছি, তাই না? আচ্ছা, এখন আমরা মাইট্রাল স্টেনোসিস তো আমরা জানি কি, কারণ মাইট্রাল ভালভ সে সঠিকভাবে ওপেন হতে পারছে না। এখন সঠিকভাবে যদি ওপেন হতে না পারে তাহলে কি হবে? ঘটনাটা কি হবে একটু দেখো। ঘটনাটা কি হবে যদি মাইট্রাল ভালভটা যদি সঠিকভাবে ওপেন না হতে পারে? এই যে মাইট্রাল ভালভ, এই ভালভটা সঠিকভাবে যদি ওপেন হতে না পারে, এই যে এটা লেফট অ্যাট্রিয়াম, এই লেফট অ্যাট্রিয়ামের লাং থেকে অক্সিজেনেটেড ব্লাড সে রিসিভ করে এইখানে আসে। এখন এখান থেকে রক্ত যদি এই লেফট ভেন্ট্রিকেলে না আসতে পারে সঠিক রক্ত, তাহলে কিভাবে এই ভেন্ট্রিকেলটা আমাদের অক্সিজেন যুক্ত রক্ত আমাদের শরীরের চাহিদা পূরণের জন্য বিভিন্ন টিস্যুর মধ্যে পৌঁছায়া দিবে? দেখো, তাহলে কি হবে? এই রক্তগুলো আবার রিভার্স করবে। এই রক্তটা এখানে কোত্থেকে আসছিল? এই যে আমি বললাম, এই রক্তটা আমাদের এই যে এখানে একটা লাং, এখানে একটা লাং, এই দুই লাং থেকে অক্সিজেনেশন হয়ে এক্সচেঞ্জ হওয়ার পরে, হ্যাঁ, সে আবার ফেরত আসছে অক্সিজেন যুক্ত, অক্সিজেনেটেড ব্লাড এইখানে আসছে, ঠিক আছে? এখন যেহেতু এখানে ওপেন হচ্ছে না, ওপেন না হওয়ার কারণে এই রক্তগুলো আমার কি করতে হচ্ছে না, লেফট ভেন্ট্রিকেলে আসছে না। আর লেফট ভেন্ট্রিকেলে না আসার কারণে লেফট ভেন্ট্রিকেল সে পাম্প করে রক্তটাকে সমস্ত শরীরে পৌঁছে দিতে পারছে না। তখন কি হয়? এই জায়গাটা আস্তে আস্তে বড় হয়ে যায়, এই জায়গাটা আস্তে আস্তে, কারণ সে রক্তটা, যে পরিমাণ রক্ত লাং ওই অক্সিজেন এক্সচেঞ্জ করার পরে অক্সিজেন রক্ত যেখানে আসতেছে, কিন্তু এই রক্তটা তো এখানে পাস হচ্ছে না, কারণ এখানে কি হচ্ছে? স্টেনোসিস, অর্থাৎ মাইট্রাল স্টেনোসিস হওয়ার কারণে। তাহলে কি হচ্ছে? রক্তগুলো চলছে লাঙে, তো লাঙের মধ্যে রক্তের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, একটা প্রেশার পড়তেছে লাঙের মধ্যে, কনজেস্টেড হয়ে যাচ্ছে লাং, তাই না? আচ্ছা, এখন এটা আমরা জাস্ট মাইট্রাল স্টেনোসিস কথা বলতেছি, এই ক্লিনিক্যাল ফিচারটা বোঝানোর জন্য তোমাদেরকে এখানে আসলাম। এখন আমরা ক্লিনিক্যাল ফিচারটা আমরা দেখি, রেস্টলেস অ্যান্ড ফ্যাটিক। কারণ মাইট্রাল স্টেনোসিস হলে আমাদের রেস্টলেস হবে এবং আমরা ফ্যাটিক, ভাল লাগবে না। ডিসনিয়া অন এক্সারশন, ডিসনিয়া, শ্বাসকষ্ট হবে। কেন শ্বাসকষ্ট হবে? কারণ অক্সিজেনযুক্ত রক্ত সে তো ওই যে লেফট ভেন্ট্রিকেলে আসতে পারতেছে না, কারণ মাইট্রাল স্টেনোসিস হওয়ার কারণে। আর না আসার কারণে লেফট ভেন্ট্রিকেল আমাদের বডির টিস্যুর অক্সিজেন চাহিদা অনুযায়ী সেই পরিমাণ অক্সিজেন বা অক্সিজেনযুক্ত রক্ত সে পাম্প করতে পারছে না, যার জন্য একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। তখন যে কোনো কাজ করতে গেলে একটা শ্বাসকষ্ট হবে, কারণ তার অক্সিজেনের ক্রাইসিসটা বেড়ে যাবে। অর্থোপনিয়া এভাবে ভালো আছে, কিন্তু শুলে তার শ্বাসকষ্ট, আবার উঠাই দিলে সে ভালো, ঠিক আছে? প্রক্সিমাল
নকটার্নাল ডিসনিয়া, রাতের বেলা শ্বাসকষ্টে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে। তারপরে হেমোপটাইসিস। হেমোপটাইসিস অর্থ জানি কি, আমরা ছোটোবেলায় আমরা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে পড়েছি, তাই না? কফিং আউট অফ ব্লাড ফ্রম দ্য লাং ইজ নোন এজ হেমোপটাইসিস। কেন? কারণ লাঙের মধ্যে কিন্তু রক্তের প্রেশারটা, ওই যে মাইট্রাল স্টেনোসিস হওয়ার কারণে রক্তটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল আসতে পারছে না, না আসার কারণেই সে লাঙের মধ্যে কিন্তু রক্তের চাপ, কনজেশন বেশি হয়ে যাচ্ছে। তখন কাশির কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন কি হতে পারে? হেমোপটাইসিস, কফের সাথে রক্ত আসতে পারে। পিটিং ইডিমা। পিটিং ইডিমা তো তোমরা জানোই, হাতে পায়ে পানি আসবে, চাপ দিলে কোথায় কোথায় আমার চেক করতে হয় সেটা আমাদের হেলথ এডুকেশন, হেলথ অ্যাসেসমেন্টে আমাদেরকে পড়ানো হয়েছে, তাই না? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে অতিরিক্ত, ইরেগুলার, ফোর্সফুল, মানে খুব ফাস্ট আমাদের পালস রেটগুলো, হার্টবিটগুলো চলবে। তারপরে হ্যাপাটোমেগালি হতে পারে। হ্যাপাটোমেগালি, হ্যাপাটো মানে হচ্ছে লিভার, মেগালি মানে বড়, লিভারটা বড় হয়ে যেতে পারে। তারপরে লবুলিয়াম পালস। লবুলিয়াম পালস, পালসটা খুব লবুলিয়াম, কারণ লবুলিয়ামটা এই জন্য আসবে। কেন আসবে লবুলিয়াম? একটু খেয়াল করে জানো, দেখো যে আমাদের লেফট ভেন্ট্রিকেল তো আমার পরিমাণ রক্ত পাচ্ছে না, অল্প রক্ত পাচ্ছে, কারণ ওই কি বাল্বটা বন্ধ, ক্লোজ ঠিক মতো ওপেন হতে পারছে না। ও না হওয়ার কারণে পরিপূর্ণ রক্তগুলো আর হার্টের ওই এই লেফট ভেন্ট্রিকেলে ঢুকছে না, যার জন্য লেফট ভেন্ট্রিকেল অল্প রক্তকে পাম্প করছে, তখন ভলিউমটা আমরা কম পাই। তারপরে ডিস্টেনশন অফ নিক ভেন। আমাদের নিকের যে জুগুলার ভেনগুলো আছে এগুলো ডিস্টেনশন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা জানলাম আমরা ক্লিনিক্যাল ফিচার অফ মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস। এখন যদি উল্টাভাবে যদি আমরা এখন পড়াতে যাই, মাইট্রাল রিজার্জিটেশন। ওই যে আমি এতক্ষণ পড়ালাম মাইট্রাল স্টেনোসিস, সঠিকভাবে ওপেন হচ্ছে না মাইট্রাল ভালভ, আর এখন বলতে চাচ্ছি মাইট্রাল রিজার্জিটেশন, অর্থাৎ সঠিকভাবে ভালভটা ক্লোজ হচ্ছে না। দেখো একই জায়গায় উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটার মধ্যেও দেখো একই সেম জিনিস কিন্তু হচ্ছে, দেখো, কারণ সঠিকভাবে ক্লোজ না হওয়ার কারণে যখন লেফট ভেন্ট্রিকেলটা আরেকটু দেখাই, দেখো আমি আরেকটু দেখাই, ছবিটা দেখালে মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই যে লেফট ভেন্ট্রিকেলটা যখন কন্ট্রাক্ট করে, তখন অ্যাওর্টিক ভালভটা খুলে অ্যাওর্টা দিয়ে রক্ত সমস্ত শরীরে চলে যায়। এটা যখন লেফট ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করবে, তখন এই ভালভটা স্বাভাবিক নিয়মে ক্লোজ হয়ে যাওয়ার কথা, কারণ ক্লোজ হয়ে গেলে তখন এখানে চাপটা পরিপূর্ণভাবে আসে, অ্যাওর্টিক ভালভটা খুলে যায়, রক্তটা অ্যাওর্টা দিয়ে সমস্ত শরীরে চলে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই মাইট্রাল ভালভ সঠিকভাবে সে ক্লোজ হতে পারছে না, অর্থাৎ মাইট্রাল রিজার্জিটেশন। তখন কি হবে? এই চেম্বারটা যখন কন্ট্রাক্ট করবে, তখন কি হবে? রক্ত তো এখানে যাবে, কিছু রক্ত আবার সে উল্টা দিকে রিভার্স করবে। উল্টা দিকে কোথায় চলে যাবে? লেফট অ্যাট্রিয়ামের যুক্ত কি আছে? দুই দিকে লাং, সে আবার লাঙের মধ্যেও আবার কিছু রক্ত চলে যাবে। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, দেখো দুইটা কিন্তু প্রায় কাছাকাছি। তাহলে কি হবে? ডিসনিয়া অন এক্সারশন হবে, অর্থোপনিয়া সেটা বললাম, পালপিটেশন হবে। পালপিটেশন মানে বুক ধরপড় করবে। তারপরে পিটিং ইডিমা হবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটাও বলেছি, তারপরে ডিস্টেনশন অফ নিক ভেন সেটা বলেছি, হাই পিচ সিস্টোলিক মারমার। আমরা হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে আমরা পড়েছি, হার্টের সাউন্ড পড়েছি, মারমারগুলো বিভিন্ন রকমের সাউন্ড আমাদের ইনশাল্লাহ আমাদের হেলথ অ্যাসেসমেন্ট সাবজেক্টের মধ্যে আমাদেরকে পড়িয়েছে। তো আমরা তো মোটামুটি জানলাম যে ক্লিনিক্যাল ফিচার অফ মাইট্রাল স্টেনোসিস অ্যান্ড মাইট্রাল রিজার্জিটেশনস। ক্লিয়ার? এখন আমরা আসব নার্সিং ম্যানেজমেন্ট।
নার্সিং ম্যানেজমেন্ট আমরা শর্টলি একটা নার্সিং ম্যানেজমেন্ট আমরা জানি যে বেড রেস্ট ইন কমফোর্টেবল পজিশন, রোগীকে বেড রেস্ট রাখতে হবে, অ্যাডমিনিস্টার অল মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই ডক্টর, যে হ্যাঁ ডক্টর যে আমাদের ফিজিশিয়ান যে প্রেসক্রাইব করবে সেই অনুযায়ী আমাদের তাকে টাইম টু টাইম আমাদের ওষুধগুলি খাওয়াতে হবে। তারপরে অ্যাসেস মেন্টাল স্ট্যাটাস, রেস্টলেসনেস, সিভিয়ার অ্যাংজাইটি অ্যান্ড কনফিউশন আমাদের অ্যাসেস করতে হবে এবং রুগীকে সবসময় রিল্যাক্স থাকতে হবে, তাই না? আর এগুলির দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের নার্সদের উপর। তারপরে মনিটর অ্যান্ড রেকর্ড দ্য টিপিআর রেগুলারলি, মানে কি টি অর্থ টেম্পারেচার, পালস অ্যান্ড রেসপিরেশনস। মনিটর অ্যান্ড রিপোর্টিং কমপ্লিকেশন সাচ এস হেমোপটাইসিস অ্যান্ড হ্যাপাটোমেগালি। ওই যে হেমোপটাইসিস বলছিলাম, হেমোপটাইসিস যে কফের সাথে রক্ত যাবে। মেনটেন ইনটেক আউটপুট চার্ট, মাস্ট হেলথ টিচিং দিতে হবে, সেটা আমরা রুটিনলি কাজ করি। রুটিন অ্যাসেস হেলথ স্কিন কালার, টেম্পারেচার, কোল্ড ক্ল্যামি স্কিন ইজ সেকেন্ডারি টু compensatory increase in systemic nervous system stimulate and low cardiac output and desaturation। এই জিনিসগুলো আমাদের খেয়াল, রোগী যেন শকে চলে না যায়, ঠিক আছে, কার্ডিওজেনিক শকে যেন না যায়, কারণ ভালভুলার হার্ট ডিজিজ হয়েছে, যে কোনো সময় হার্ট ফেল করতে পারে, সেখানে ফেল করে কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে রুগীটা, সেদিকে আমাদের খেয়াল। তারপরে ডিসচার্জ প্ল্যান, রুগীটা যদি হসপিটাল ডিসচার্জ করে ডিসচার্জ প্ল্যানিং করতে হবে, কিভাবে রুগীটা বাসায় গিয়ে সে নিজেকে অ্যাডাপ্টেশনে নিয়ে আসবেন, সে কিভাবে ওষুধগুলি খাবেন, কিভাবে বাথটুব করবেন, কিভাবে শোবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে চলাফেরা করবেন, কার সাথে কেমন আচরণ করবেন, এমন উদ্বিগ্ন হওয়া যাবে না, জোরে জোরে রাগারাগি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, তাই না? হ্যাঁ, বেশি পরিশ্রমের কাজ করা যাবে না, কারণ ভালভের মধ্যে চাপ পড়বে। এই জিনিসগুলো আমরা তাদেরকে একটা প্ল্যান করে শিখিয়ে দেই। তারপরে প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি ইফ নিডেড, যদি ভালভের মধ্যে অপারেশন লাগে, যদি কার্ডিয়াক সার্জন যদি আমাদের অ্যাডভাইস দেয় যে পেশেন্টকে ভালভে কিছু সার্জারি লাগবে, সেক্ষেত্রে আমরা রুগীকে কী করব, আমাদের রুগীকে আমরা প্রি অপারেটিভ প্রিপারেশন নিয়ে রাখবো আর কি। আর কীভাবে প্রি অপারেটিভ প্রিপারেশন নিতে হয় সেটা আমরা ফার্স্ট ইয়ারে আমরা যথেষ্ট ভালো করে শিখেছি। তারপরে যদি অপারেশন হয়, অপারেশনের পরে আমাদের রুগীকে কী কী কেয়ার নিতে হবে সেইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, রেফারেন্স হচ্ছে এগুলা, তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, তারপরে আমি তোমাকে বলছি যে আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সাধ্যমতো আমরা মোটামুটিভাবে একটু আলোচনা করে যাচ্ছি। এর চেয়ে বেশি পড়ার জন্য তোমাদের বিভিন্ন বই আছে, আমাদের গুগল আছে, সেখানে সার্চ দিয়ে তোমরা দেখে আরও ভালো করে ডিটেলস পড়ে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর একটা কথা, আমরা তোমাদেরকে এক সপ্তাহ সময় দিব। সপ্তাহ সময়ের মধ্যে আমরা আশা করব যে তোমরা একটা হার্টের তিনটা যে ভালভ আছে, চারটা ভালভ আছে, এই চারটা ভালভ লেবেল করে আমাদের এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা পাঠাবা, আমরা সবাই এটা দেখব। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। এই পর্যন্ত আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের অ্যাডাল্ট নার্সিং 3 সাবজেক্টের আমরা এই ফার্স্ট সেমিস্টারের টপিক ভালভুলার হার্ট ডিজিজ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আশা রাখি সবাই তোমরা বুঝতে পেরেছ এবং আমাদের সাধ্যমতে অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা হোক জ্ঞান দেওয়ার জন্য। আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম যে ভালভুলার হার্ট ডিজিজগুলা কয়টা ভালভ আছে এবং এই ভালভুলার হার্ট ডিজিজটা টার্মিনোলজিগুলি পড়লাম, স্টেনোসিস পড়লাম, রিজার্জিটেশন পড়লাম, স্টেনোসিস পড়লাম যদি ভালভগুলো সঠিকভাবে ওপেন না হয়, এবং রিজার্জিটেশন পড়লাম যদি ভালভগুলো সঠিকভাবে ক্লোজ না হয়। তারপরে পড়লাম যে এই ভালভগুলো কি কারণে, এটিওলজিগুলো কি এই ভালভুলার হার্ট ডিজিজ হওয়ার জন্য। এরপরে পড়লাম আমরা ক্লিনিক্যাল ফিচার। তো আমরা দুইটা ভালভের কথা বলছিলাম, যে দুইটা ভালভ সবচেয়ে বেশি
অ্যাফেক্ট করে, কারণ মাইট্রাল ভালভ এন্ড অ্যাওর্টিক ভালভ এই দুইটা ভালভকে কিন্তু বেশি ইনভলভ করে, কারণ এখানের মধ্যে রক্তের ফোর্স খুব বেশি, হার্ট কন্ট্রাকশন করে, খুব জোরে হার্ট কন্ট্রাকশন করার কারণে মাইট্রাল ভালভ অ্যান্ড অ্যাওর্টিক ভালভ দুইটার মধ্যে প্রেশার বেশি পড়ছে। এই জন্যই দুইটা ভালভই আমাদের ইনভলভ করে, সবচেয়ে বেশি করে মাইট্রাল ভালভ। সেজন্য আমরা মাইট্রাল ভালভের উদাহরণ দিয়ে আমরা মাইট্রাল স্টেনোসিস অ্যান্ড মাইট্রাল রিজার্জিটেশন এই দুইটার ক্লিনিক্যাল ফিচার, লক্ষণগুলো কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। আরেকটা ব্যাপার, আমরা এই ভালভুলার হার্ট ডিজিজে আমাদের নার্সিং কেয়ারগুলো আসলে কি হতে পারে সেটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলাপ করলাম। আশা রাখি তোমরা আমাদের এই লেকচারে অবশ্যই বেনিফিটেড হয়েছে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা তোমাদেরকে যে রিটেন অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি এটা আমরা উইথিন 1 উইকের মধ্যে তোমরা দয়া করে সবাই আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে তোমরা এই আপলোড করলে আমরা এই জিনিসগুলো আমরা রিভিউ করব। সবাইকে আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল। সবাই মন দিয়ে লেখাপড়া করো। আসসালামু আলাইকুম।